বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস। অষ্টাদশ লোকসভা নির্বাচন শেষ, ফলাফল বেরিয়ে গেছে, মন্ত্রিসভা গঠন হয়ে গেছে, কে কোন মন্ত্রী তাও সকলে জেনে গেছি। কিন্তু এই রাজ্য থেকে আমরা 42 জন সাংসদ দিল্লিতে পাঠিয়েছি, যাদের মধ্যে 29 জন তৃণমূল কংগ্রেসের এবং 12 জন ভারতীয় জনতা পার্টি এবং একজন জাতীয় কংগ্রেসের এই প্রতিনিধিরা দিল্লিতে গেছেন। তো আমার প্রশ্ন হলো যে এই যে সাংসদরা গেলেন দিল্লিতে, এই বাংলা এই নির্বাচন এত কিছু হলো, এত টাকা দিয়ে নির্বাচন, এত টাকা খরচ করে নির্বাচন, মানুষ ভোট দিল, সন্ত্রাস কোথাও কোথাও হলো, কেউ কেউ ভোট পরবর্তী সন্ত্রাসের শিকার হলেন, সবকিছু হলো। এই বাংলার মানুষ যারা ভোটটা দিলেন তারা কি পেলেন এইবারে, তারা কি পাবেন, তাদের কি আশা, তাদের কি প্রত্যাশা, যে ভোটটা তারা দিলেন তারা কি ভেবে দিলেন? তো গত সপ্তদশ লোকসভা নির্বাচনও আমরা তাই দেখেছিলাম যে 22-18-2, তো সেই জায়গা থেকে এবারে 29-12-1 এই যে ক্যালকুলেশন, এই যে এই ফর্মুলায় যে গেছে দিল্লিতে যারা সাংসদ হয়েছেন, গতবার আমরা 4 জন মন্ত্রী পেয়েছিলাম, তাও পূর্ণমন্ত্রী কেউ নয়, প্রতিমন্ত্রীরা খুব একটা কিছু কাজ করতে পারেন না, তবুও যে দায়িত্ব, যতটুক তাদের দায়িত্ব থাকে কতটুক সে দায়িত্ব পালন করেছেন গতবারে। আর এইবারে আমরা পেলাম আবারও 2 জন প্রতিমন্ত্রী, তারা এবার কতটা কি কাজ করবেন সেদিকে তো আমাদের নজর থাকবে। প্রশ্ন হলো এই 4 জন মন্ত্রী আগেরবার কি করেছেন সেটা যেমন একদিকে, অন্যদিকে এই সরকার, আমাদের যে তৃণমূল সরকার রয়েছে, সেই সরকারের যারা প্রতিনিধি হিসেবে এই যে সংসদে গেলেন, তারা কি শুধুই বিরোধিতা? এই বাংলার প্রাপ্তিটা কি? আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর রাজাগোপাল ধর চক্রবর্তী। রাজাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটা এতক্ষণ ধরে বললাম যে এই বাংলার প্রাপ্তিটা কি, আপনার মতে কি, আমি সংক্ষেপে শুনতে চাই। হ্যাঁ, দেখুন বিপ্লব দা, যে সাধারণত ভাবে মানুষ যেটা বোঝে সেটা হচ্ছে গণতন্ত্রের প্রাপ্তি। মানে আমি ভোট দিয়ে গণতন্ত্রটাকে জিইয়ে রেখেছি, ব্যাস এটাই আমার কাজ। 5 বছর অন্তর অন্তর বা আরো মাঝে মধ্যে আমার দায়িত্ব আসে, সেটা আমি করতে পেরেছি। মানে একটা গণতান্ত্রিক সরকার রয়েছে এবং আমাদের ভোটেই সে নির্বাচিত, কারণ কোনো বিদেশি শাসনে সে নির্বাচিত নয় বা কোনো পরিবারের নিয়ন্ত্রণে সে শাসনটা নেই। এইটা মানুষ যখন বোঝে, এটাই তার আনন্দ যে আমার নিজেদের সরকার। এখন প্রশ্নটা হচ্ছে যে আমি যাদের নিয়োগ করলাম, আমি যাদের ভোট দিলাম, বা আমি যাদের আমরা যাদের ভোট দিলাম, এই বাংলার মানুষ যাদের ভোট দিলেন, হ্যাঁ যাদের ভোট দিলাম বা আমরা যেভাবে এলো, এরা কতটা আমাদের যে ইচ্ছে সেটা তারা পূরণ করবে। এখন দেখুন, মানুষ শুয়ে গেছে, সব মানুষ যে বিরাট আশা করে যে যাদেরকে ভোট দিয়েছি আমার জন্য, আমাদের জন্য বিরাট কিছু করবে, এই করবে, এগুলো মানুষ সেটা আর মনে রাখেন। বাংলার জন্য করেছে এরকম বাঙালি খুব কমই, একমাত্র গণিকান্ত চৌধুরী, আমাকে মাফ করবেন দর্শকরা, আমি বাধ্য হচ্ছি বলতে, গণিকান্ত চৌধুরী যখন রেলমন্ত্রী ছিলেন বাংলার জন্য বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন, এটা অনেকেই জানে, এটা কিন্তু নানানভাবে চর্চিত হয়। কিন্তু তারপরে কোনো বাঙালি বিশেষ কিছু করেছেন, বাংলার জন্য দাবি আদায় করেছেন, লড়াই করেছেন, সেরকম আমরা খুব একটা শুনিনি আমাদের। কিন্তু রাজাদা, এখানে আমার একটা প্রশ্ন, যে তারপরেও তো মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়েছেন, তিনিও বেশ কিছু প্রকল্প এই বাংলার জন্য, যেগুলো ঝুলে থাকা প্রকল্প ছিল সেগুলোকে চালু করার ব্যবস্থা করেছেন, প্রচুর মানুষকেও তিনি চাকরি দিয়েছেন দাবি করেন। এবং এখনকার যে সমস্ত রেল প্রকল্পগুলো এখনো চলছে, মানে ধরুন এই যে নতুন নতুন যে সমস্ত মেট্রোগুলো, ইস্ট ওয়েস্ট মেট্রো, হ্যাঁ, বা অন্যান্য যে কাজগুলো চলছে রেলের, তিনি দাবি করেছেন এগুলো তো তার আমলেই করা। তো আপনি কি বলবেন যে গনি খানের পরে তাহলে আপনি যে কথাটা বললেন আর কি? না দেখুন, মানে প্রথমেই গণিকানের কথা বললাম এই কারণে যে
বাঙালি হিসেবে যদি বাংলার জন্য কেউ উদ্যোগ নিয়ে থাকেন তিনি। আচ্ছা। পরবর্তীকালে নিশ্চয়ই উনি মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ওনার বেশ কিছু উদ্যোগ আমরা দেখেছি। হ্যাঁ, সেগুলো স্বীকার করা যায় না, সেগুলো নিঃসন্দেহে বাঙালি বাংলা সম্মান দেবে, বাংলাকে দাঁড় করাতে হবে, এরকম চিন্তা ভাবনা আমরা কিন্তু আর কারোর মধ্যে দেখি। আমরা রাষ্ট্রপতিও তো পেয়েছি। প্রণববাবু খুব ভালো মানুষ, বাঙালি মানুষ, ভদ্র সভ্য মানুষ। হ্যাঁ, আমার সঙ্গে তার ব্যক্তিগত পরিচয় ছিল। হ্যাঁ, সেটা তো অন্য ব্যাপার, কিন্তু বাঙালি কি পেল? এটাই বাঙালি কি কথা যে রাষ্ট্রপতি থাকাকালীন কিছু হ্যাঁ, পেয়েছে কি? মানে একদম। কিছু না, এটা কেউ যদি বলেন আমি অস্বীকার করবো। বাঙালি স্পিকারও আমাদের সোমনাথ বাবু ছিলেন। হ্যাঁ, কিন্তু তিনিও তার ব্যক্তিগত গরিমা রাখার চেষ্টা করেছেন। হ্যাঁ, না কিন্তু দল এটা তাকে ঘটনা। সাসপেন্ড করে দিয়েছিল। হ্যাঁ, সাসপেন্ডও করেছিল, কারণ তাদের সাথে মতের অনৈক্য হয়েছিল কংগ্রেসের সঙ্গে। কিন্তু এটা বলতে হবে যে সোমনাথ চট্টোপাধ্যায় থাকাকালীন কিন্তু যে জিনিসটা করে গেছিলেন, যে সংসদে যে জিনিসটা হয় সেটা যেন সাধারণ মানুষ সরাসরি দেখতে পারবে, হ্যাঁ, দুটি চ্যানেল তিনি করে ওই দিয়ে অনেক গেছেন। সোমনাথ বাবু যেগুলো দৃঢ়তার সঙ্গে করেছিলেন, এথিক্স কমিটির যে ধরনের দায়িত্ব নিয়েছিলেন, সেটা পরবর্তীকালে স্পিকারদের অনেকটা সে দায়িত্ব দেখি না। হুম। কিন্তু আপনি যেহেতু প্রশ্নটা হচ্ছে বাংলার, বাংলার আমার একদম। প্রশ্ন, আমি সেই দিকেই যেতে চাইছি হুম। যে হ্যাঁ, নিঃসন্দেহে মানে যে কাজকর্মগুলো করেছেন বিরাট কাজে লেগেছে। এবং যে সমস্ত তারও আগে যারা এমপিরা ছিলেন, তারা একেবারে বিরোধী হিসেবে, তারা সরকারে ছিল না, বিরোধী হিসেবে সরকারকে একেবারে নাস্তানাবুদ করে ছাড়তো। একজনকে নাম আমার মনে পড়তে হয়, বাঙালি হয়তো ভুলে গেছে, ডায়মন্ড হারবার থেকে উনি জিততেন, জ্যোতির্ময় বাসু, হুম। হুম। বুঝেছেন? হুম। সিপিএম এর এমপি ছিলেন, কিন্তু যেভাবে ওনার খোঁজ খবর রাখতেন, যেভাবে উনি সরকারকে একবারে নাস্তা নাবুদ করে ছাড়তেন, বুঝেছেন? শিক্ষিত মেয়ে হিসেবে ত্রিদীপ চৌধুরী, হীরেন মুখার্জি, এরা যারা ছিলেন, আহ মানে ভাবা যায় না তাদের বাগ্মিতা সারা সংসদ বসে বসে শুনতো তারা কি বলতে চাইছেন, বুঝেছেন? বাঙালির আওয়াজ, বাঙালির গর্জন সারা ভারত সেই সময় শুনতো। কিন্তু এখন যারা গেছেন, আপনি যদি রেকর্ডস তো দেখা যায়, তখনকার দিনে রেকর্ডসটা ওই যেতে গেলে পার্লামেন্টারি প্রসিডিংসে যেতে হয়। এখনকার রেকর্ডস তো সব ইন্টারনেটে পাওয়া, পার্লামেন্টের ওয়েবসাইটে পাওয়া যায়। কে কটা প্রশ্ন করেছেন, কি বলেছেন, আপনি মোটামুটি জানতে পারবেন। অ্যাটেন্ডেন্সই এত পুয়ার, প্রশ্ন রাখারও বহরও দেখবেন যে তার মধ্যে কোনো ইন্টেলেকচুয়াল গরিমা নেই, জনগণের স্বার্থ নেই। 2019 থেকে যে 2024 পর্যন্ত যে সপ্তদশ লোকসভা, তাতে কতজন সাংসদ, মানে প্রত্যেক সাংসদের পারফরমেন্স আমার কাছে রয়েছে, কিন্তু আমাদের তো এত নেই। কিন্তু আমি কয়েকজন সময় নেই। পারফরমেন্স একটু বলি। মিমি চক্রবর্তী যাদবপুরের বিধায়ক, সাংসদ ছিলেন, তার অ্যাটেন্ডেন্স ছিল 58 দিন। আচ্ছা। তারপরে আহ, তিনি অর্থাৎ 21.2% সংসদে তার, হ্যাঁ, এবং তিনি কোশ্চেন করেছিলেন, 134টা প্রশ্ন করেছিলেন। হ্যাঁ। আচ্ছা। তারপরে যদি আসি দীপক অধিকারী দেব, তিনি 32 দিন সংসদে গেছেন, 11.7% তার উপস্থিতি, 106টি প্রশ্ন করেছেন। হুম। তারপরে যদি দেখি নুসরাত জাহান, বসিরহাটের সাংসদ ছিলেন, অ্যাটেন্ডেন্স হচ্ছে 63 ডেজ, 23.1%, এবং প্রশ্ন করেছেন 129টা। মানে এইরকম আর কি। আবার যদি দেখি যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, 200 দিন উপস্থিত, 73.37, কোশ্চেন তার 0। একজন সাংসদ, তিনি আবার তৃণমূলের আহ, দলনেতা সংসদে, তার কোশ্চেন ছিল 0। মানে এরকম অনেকেই আছেন, মানে যদি দেখি। কিন্তু আবার এই বাংলা থেকেই একজন সাংসদ গেছেন, তিনি হচ্ছেন সুকান্ত মজুমদার, যিনি এবার মন্ত্রীও হয়েছেন বালুরঘাটের। তিনি কিন্তু তার অ্যাটেন্ডেন্স এবং এই পারফরমেন্সে তিনি কিন্তু সেরা সেরা সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। আমি এই যে ডক্টর সুকান্ত মজুমদার, হ্যাঁ, তিনি আর কি সেরা সাংসদ হিসেবে তিনি হয়েছেন। মানে এটাই বলছি যে এই যে বাংলার পারফরমেন্স, বাংলা নিয়ে কথা বলা বা বাংলার দাবি আদায় করা, সেইগুলো কতটা কতটা আমরা পাবো, বা গতবার পেয়েছিলাম, এবার কতটা পাবো। গতবার তো এত দাবি হলো যে দুর্নীতির দায়ে আমরা আবাস যোজনার টাকা পেলাম না, মানুষ টাকাই পেল না, টাকা বন্ধ হয়ে আছে। তারপরে 100 দিনের যে কাজ, সাধারণ মানুষ
যা করোনার পরে যে 100 দিনের কাজ করেছে তাতেও দুর্নীতির অভিযোগ, এবং সেই টাকাও আটকে রয়েছে, এবং তাই নিয়ে আমরা দেখলাম যে সংসদের কাছে ধর্ণা থেকে শুরু করে অনেক কিছু দেখেছি। তো আমার প্রশ্ন হলো যে কেন, মানে এই টাকাগুলো তো আটকানোর কোনো প্রসঙ্গই ছিল না। তো এইবারে কি মনে হচ্ছে রাজেদা? প্রশ্ন ঠিক আছে, প্রশ্ন কোয়ান্টিটি দেখে বোঝা যাবে না যে তারা যথাযথ মানে ইস্যুস গুলোকে অ্যাড্রেস করেছে। আমরা এটাও জানি কোন সাংসদ বিদেশ থেকে টাকা নিয়ে প্রশ্ন করেছিলেন, আমরা সে খবরও এই নিয়ে তদন্ত হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, এথিক্স হ্যাঁ, কমিটির এটাও কাছে এটাও 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 আপনি আছেন মহুয়া এটাও মৈত্র। রয়েছে। হ্যাঁ, এই হ্যাঁ, এই সুতরাং বাংলা আমি থেকে কারো আমরা সেটাও ব্যক্তিগত দেখেছি, এবং সেই হ্যাঁ সাংসদকে সংসদ থেকে বহিষ্কার হতে হয়েছে। হুম, আবার তাকেই আমরা হ্যাঁ নির্বাচিত করে এবার কিন্তু পাঠালাম, এবার দেখবো যে তিনি কি বিদ্রোহ করেন, এটাও তো আমাদের দেখার। হ্যাঁ হুম। না দেখুন, মানে আমি ওই জন্য প্রশ্ন নিয়ে কেউ এটা তারা কি করছে, নিজেরা প্রশ্ন করছেন, কেউ লিখে দিচ্ছে কিনা, হ্যাঁ সেসব হুম। ব্যাপার থেকে যাচ্ছে, হুম। বুঝেছেন। কিন্তু প্রশ্ন করা ছাড়াও তাদের যে তারা যে প্রসিডিংসটা দেখতে হয়, তারা কি বলেছেন, আহ, কিভাবে তারা অনুপ্রাণিত করতে পেরেছেন অন্য সংসদদের বা সরকারকে তারা চাপ দিতে পেরেছেন কিনা, সেইগুলো খুব একটা যে করেছেন আমার মনে হয় না। কেননা চাকরি বাকরি এগুলো সবটাই নির্ভর করছে দেশের অর্থনীতি উন্নয়ন কত হচ্ছে। মানে শ্রমিকের চাহিদা নির্ভর করে যে সে যে জিনিসটা সে তৈরি করছে তার চাহিদার উপরে। যে সে যে জিনিসটা সে তৈরি করছে তারই যদি চাহিদা না থাকে, শ্রমিকের চাহিদা তো থাকবে না, এটা তো সহজ ব্যাপার। খুব মানে সুতরাং আর সব কেউ যদি বলে সবাইকে সরকারি চাকরি দিয়ে দেবো, 140 কোটি লোককে সরকারি চাকরি দিতে গেলে কোন সরকার থাকবে? এবং ভর্তুকি দিয়ে অনেকে ভাবছেন যে আমি ভোট পাবো। পৃথিবীর কোথাও ভর্তুকি দিয়ে দেশ চলেনি, স্বল্প দিনের জন্য হয়, হ্যাঁ 3-4 বছর 5 বছর নয়, এর বেশি কেউ করতে পারে না এবং করা সম্ভব নয়। এবং এর ফলে যে টাকার মানে যে মানে আপনার যে ধার নীতি হচ্ছে সে এক ব্যাপক অঙ্কের টাকা। এটা নিয়ে কেউ ভাবছেন না, সবাই ভাবছেন আমি ক্ষমতা থাকলে হতো, এরপরে যে আসে সে বুঝবে। আমি পশ্চিমবঙ্গ সরকারের যে ধার বামপন্থের সময় ছিল শেষে যার 1,60,70,000 কোটি টাকা ধার ছিল, এখন সেটা প্রায় 7 লাখ ছাড়িয়ে গেছে, বুঝেছে, বিরাট টাকা ছাড়িয়ে গেছে। এখন আমি যদি ধরেও নিই যে 7 লাখ মার্কেট লোন, এর বাইরেও অনেক কিছু গভর্নমেন্ট থেকে লোন আছে। এখন যদি 10% যদি আমাকে যদি একটা লোনের, যে সমস্ত লোনগুলো হচ্ছে 10 বছরে মেটাতে হয়, 10% যদি সুদের হার হয়, আপনি বুঝতে পারছেন ডেট সার্ভিসিং যাকে আমরা বলি, সুদ মেটাতে প্রায় 70,000 কোটি টাকা বার্ষিক দিতে হবে রাজ্য সরকারের। ব্যক্তিগত রাজ্য সরকারের মানে নিজস্ব যে আয় সেটা 70-80 হাজার কোটি টাকার মতো। খালি ঋণ মেটাতেই টাকা লাগবে, আরো যত যাবে ঋণের অঙ্ক বাড়তে থাকবে। ভাবা উচিত যে এইটা এইটা আসল পথ নয়, এটা কোনোদিনই আপনি কন্টিনিউ করতে পারবেন না। 1 বছর একটা সময় থামতে হবে। আর তখন কি হবে, যে মানুষগুলো এর উপরে সরকারি ভাতার উপর নির্ভর করে বসে বসে পায়ের উপর পা তুলে খাচ্ছে, সে অলস হয়ে পড়ছে। তার আর কোনো কিছু করার জায়গায় সে থাকবে না, সে তখন এই- আর নতুন করে একদম এই বাজারে গিয়ে জায়গাটাতেই রাজাদা আমার একটা প্রশ্ন আছে, যে দেখুন আমরা ছোটবেলায় যখন বামফ্রন্টের ছোট থেকেই শুনে আসতাম, তখন দেওয়াল লিখন তো ছিল, এখন তো দেওয়াল লিখন প্রায় উঠে গেছে। হ্যাঁ, তাও গ্রামে গঞ্জে রয়েছে। তো আমরা দেওয়াল লিখন পড়তাম যে বুর্জোয়া সরকার, কেন্দ্রীয় সরকারের 14টি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে, নানা রকম মানে লেখা আমরা পড়তাম, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা বঞ্চনা বঞ্চনা। কিন্তু এই সরকার আসার পরেও আবারও সেই তো একই শুনতে পাচ্ছি যে বঞ্চনা বঞ্চনা বঞ্চনা। তো আমি যদি দেখি আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা, তারাও কিন্তু বিরোধী, কিন্তু তারা কিন্তু কেন্দ্রের সঙ্গে একটা সামঞ্জস্য রেখে উড়িষ্যার যে উন্নয়নটা হয়েছে বা উড়িষ্যা যে উন্নতিটা ঘটেছে, সেটা কিন্তু একটা নজর কাড়ার মতো। আপনি এটাকে কিভাবে দেখবেন? 1, 2 নম্বর, আমি বলবো যে বামফ্রন্ট আমলে একটা চেষ্টা হয়েছিল শিল্প তৈরির, সিঙ্গুরে ন্যানো কারখানা, এবং সেই সিঙ্গুরের আন্দোলন, বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ক্ষমতায় নিয়ে এসেছে। আমরা ন্যানোকে তাড়িয়ে দিয়েছি, গুজরাটে সানন্দে চলে গেছে। কিন্তু সেই সিঙ্গুর আজ অনেকে বলছে শ্মশানে পরিণত হচ্ছে, কিন্তু সিঙ্গুরের মানুষ জানি না, মানে তা সেখান থেকে কিন্তু এবার বেশ ভালো লিড নিয়েছে শাসক দল। কেননা সেখানে তারা জমি ফেরত পেয়েছেন, শিল্প হয়নি, জমি ফেরত পেয়েছেন, যেমন একদিকে, তেমনি তারা কিন্তু সেখানে একটা ভাতা পাচ্ছেন, এতে তারা সন্তুষ্ট, এটা কিন্তু তারা বলেছে। পশ্চিমবঙ্গে সবসময় একটা ওরা আমরার ব্যাপার তৈরি করেছে। মানে একটা মানে দ্বন্দ্ব, আই অ্যান্ড উই, হ্যাট্রেট, হ্যাঁ, লাভ ফর মি হ্যাট্রেট ফর আদার্স, এই যে কনসেপ্টটা, এটা পশ্চিমবঙ্গে বামেরা চালু করে গেছে। এবং কেন্দ্র সরকার খারাপ, আমরা ভালো, বুঝেছেন।
এইটা তারা প্রমাণ করতে গিয়ে ভোট ওদের দিও না, আমাদের দাও, মানে তখন কংগ্রেস ছিল, কংগ্রেসকে ভোট দিও না, এখন তারা বন্ধু অন্য ব্যাপার, কংগ্রেসকে ভোট দিও না, হ্যাঁ, এবং আমাকে ভোট দাও। তার ফলে কেন্দ্রের বঞ্চনার কথা তারা বলেছে। এখনো দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের যারা সরকার আছে তারাও সেই একই কনসেপ্ট, ওই হ্যাট্রেড ফর আদার্স, হ্যাট্রেড ফর দেম, বুঝেছেন, ওরা খারাপ, ওদের বিরুদ্ধে যাবতীয় ঘৃণা যদি না করা যায় ভোটটা আমি পাবো না। কিন্তু এর ফলে যেটা ঘটছে যে যে উন্নয়নটা আমার দরকার ছিল সেটার দিকে আমার নজর নেই। যে উন্নয়ন আমি করতে পারতাম যদি কেন্দ্রের সঙ্গে ভালো সম্পর্ক, না আমাদের ফেডারেল স্ট্রাকচারে আপনি ভাববেন না যে সবকিছুই সেই ফর্মুলা দিয়ে চলে, হয় না। আপনাকে মানে সরকারের সঙ্গে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে অনেক কিছু আদায় করতে, যেটা নবীনবাবু করেছেন ভারী সুন্দরভাবে। উনি বুঝেছেন উড়িষ্যার মতন একটা পিছিয়ে পড়া রাজ্যকে যদি এগোতে হয় কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে রাস্তাঘাট, ট্যুরিজমকে ডেভেলপ করতে হবে, রাস্তাঘাটকে ডেভেলপ করতে হবে, এবং মানে কেন্দ্র থেকে যা পাওয়া যায় সেটাই লাভ, সেটা করেছে। উড়িষ্যার ব্যাপক উন্নতি করেছে, কিন্তু আমরা সেদিকে বামফ্রন্ট নজর দিল না, দেখাতে চাইলো তারা বিরাট। এখনকার যারা সরকার আছে তারাও মনে করছে তারা বিরাট। তারপরে হলো কি, কেন্দ্রের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাওয়াতে কেন্দ্র থেকে আমরা যে ধরনের সাহায্য পেতে পারতাম, যেমন আমি এক ছোট্ট উদাহরণ দিই বিপ্লব দা, কলকাতায় যে আমাদের পোর্ট আছে সেগুলো প্রায় পিছিয়ে পড়ছে, তার বিরাট সম্পত্তি আছে, বিরাট সম্পত্তি বাদ দিন, পোর্টটা যদি মানে যদি সুন্দর থাকে, ব্যস্ত থাকে, পোর্টে আসবে যদি সব জাহাজ আসে তাড়াতাড়ি জাহাজ খালাস করে দেওয়া হয়, নদীর নাব্যতা ঠিক থাকে তাহলেই তো জাহাজ আসবে। নদীর নাব্যতাই ঠিক নেই, হ্যাঁ, এখানে একটা জাহাজ ঢুকলে 10-15 দিন লেগে যাচ্ছে মাল খালাস হতে, কে আমাদের এখানে এই পোর্টে আপনি ক্লিয়ার করবে বলুন? তবে চট্টগ্রামের পোর্ট অনেক ভালো হয়ে গেছে, চট্টগ্রামে সব চলে যাচ্ছে, বুঝেছেন, এখন যা পারো তো ওখান থেকে যদি এ করে আসে। আমরা নজর দিলাম না কলকাতা পোর্টকে। আমরা দিনে একটা সময় সারা ভারতবর্ষ পুরো দক্ষিণ আপনার এশিয়াটা, দক্ষিণ এশিয়াটা আমাদের কলকাতা পোর্ট নিয়ন্ত্রণ করতো, তাকে আমরা ধীরে ধীরে ডুবিয়ে দিলাম। একটা জাহাজ খালাস হতে 15-20 দিন লেগে যায়, রোড সেখানে চলছে, স্লো অ্যাক্টিভিটি, ধর্না, যাই হোক। তো আমরা যদি এইটা যদি আমাদের বুঝতে হবে যে আমাদের রুটি যেখানে যেটা আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রাখবে সেটাকে আমরা একদম নষ্ট করে ফেললাম, এইদিকে কারণ নজর নেই, কি ধরুন বয়ে গেল, বুঝেছেন। এখন যদি পোর্ট যদি ডেভেলপ করে, পোর্টের ভিত্তি করে, মানে আমার কলকাতা তো ডেভেলপ করেছে কলকাতা পোর্টের ভিত্তি করে, এই তো এই হিস্টোরিক্যাল তথ্য কারোর জানা নেই, কলকাতা পোর্ট না থাকলে কলকাতা হয়তো ডেভেলপই করতাম, বুঝেছেন। তো যাই হোক, ব্রিটিশরা তার গুরুত্ব বুঝেছিল, কিন্তু মানে বাঙালি কোনোদিন গুরুত্ব বোঝেনি, তারপরে ইগনোর করতে দিয়েছে। আমি খালি পোর্টের কথা বললাম, সময় অল্প, হাজারটা জিনিস এরকম খুঁজে পাওয়া যায়। আমরা যদি সেদিকে নজর দিতাম যে কি করে আমাদের এখানে ব্যবসা আসবে, নতুন বিনিয়োগ আসবে, আপনি ওই 500 টাকা দিয়ে মানুষের ভোট পাবেন, কিন্তু কিছুদিন পর না দিতে পারলে সব যাবে। কিন্তু যদি বিনিয়োগ হয়, চাকরি হয়, এই মানুষগুলো নিজের রোজগার নিজে করতে পারবে, নিজের স্বপ্ন নিজে দেখবে। সে হয়তো আপনাকে ভোট নাও দিতে পারে, কিন্তু সে নিজে দাঁড়াবে। আমি সরকার হিসেবে আপনি সেটাই চাইবেন যে মানুষ যাতে নিজের পায়ে নিজে দাঁড়ায়, সে একটা প্রকৃত মানুষ হয়, সে আমার অনুগত হয়ে চিরদিন থাকবে, দাসত্ব করে থাকবে। এই যদি আমার লক্ষ্য থাকে তাহলে আমি টাকা দিয়ে ভোট কেনার কথা ভাববো, এবং মানুষ দেখবে যেখানে পাচ্ছে সে সেখানেই ভাবছে, এটাই হচ্ছে আদর্শ। কিন্তু মানুষ বর্তমানকে নিয়েই ভাবে, গরিব মানুষ, অসহায় মানুষ বর্তমানকে নিয়ে ভাবে, তার ভবিষ্যৎকে নিয়ে তার ভাবনা নেই। ভবিষ্যৎকে নিয়ে যে ভাবতে পারে সেই জীবনে এগোতে পারে, এই মানুষগুলো ভবিষ্যৎকে নিয়ে ভাবে না, কি করে বর্তমান চলছে এইটা তারা ভাবছে এভাবেই চলবে, এমনি করেই যায়, যেদিন চলে যায় না, যাক না, কিন্তু যাবে না, বুঝেছেন, তাহলে 4-5 একদম বছর পরে। কনক্লুশনে আসছি রাজাদা, তাহলে মানে আমরা যে 42 জন সাংসদকে পাঠালাম, তাহলে এই বাংলার প্রাপ্তি কি শূন্যই থাকবে বলে মনে হয়, নাকি কিছুটা আশা আছে? না দেখুন, আমি হতাশ হতে বারণ করি যে দেখুন, 42টা সন্তান যারা গেছেন তারা নতুন, তারা হয়তো অতীতে কাজ করেননি, হতে পারে, কিন্তু তারা কাজ করুন, কাজ করার তো স্কোপ আছে, তারা কাজ করবেন না আমি এটা বলছি না, কাজ তারা করতেই পারেন, বাংলার দাবি আদায় করতে পারেন। এবং যে দুজন মন্ত্রী হয়েছেন, একজন তো বোধহয় পোর্টেরই দায়িত্ব, আমি জানি শান্তনু ঠাকুর কি এবারও পোর্টের দায়িত্ব পেয়েছেন হ্যাঁ, আমার উনি ঠিক জানা উনি নেই। উনি জাহাজ প্রতিমন্ত্রী হ্যাঁ, হয়েছেন, এবং সুকান্ত মজুমদার আমার কাছে যতদূর খবর তিনি শিক্ষা শিক্ষা এবং নর্থ শিক্ষা, ইস্ট, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, নর্থ ইস্ট, হ্যাঁ। শিক্ষা হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের, এবং নর্থ ইস্ট হচ্ছে যে আমাদের জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ডিপার্টমেন্ট। যাই হোক, দুটোই কিন্তু মারাত্মক কাজ করার জায়গা। সুকান্ত বাবু আগের যিনি ছিলেন আমাদের বাঁকুড়ার এমপি সুভাষ সরকার খুব একটা নজর দেননি, বুঝেছেন। হুম। এখন সুকান্ত বাবু যদি নিজে, যেহেতু একজন অধ্যাপক ছিলেন, অধ্যাপক মানুষ, তিনি যদি নজর দিতে পারেন, মানে আমি বলবো যে স্কোপ আছে, আমরা এখনই হতাশ হব না। উত্তর পূর্ব উন্নয়নটা বিরাট ভাবে করার প্রয়োজন আছে।
যেভাবে বেশ কিছু সরকার সেখানে কাজ হচ্ছে, আসামে যে ধরনের উন্নতি হচ্ছে ব্যাপকভাবে, মিজোরামে হচ্ছে, নাগাল্যান্ডে হচ্ছে, সিকিমও দেখুন পাল্টে গেছে। সেই সিকিম আজ থেকে 10-12 বছর আগে যা সিকিম ছিল এখন সে সিকিম মানে নেই। উত্তর পূর্ব ভারতকে একটা বিরাট চোখে দেখার চেষ্টা হচ্ছে। সেখানকার মন্ত্রী নিয়োগ করা হয়েছে, মানে একটা পূর্ণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে। এবং আমরা সুকান্ত বাবু তার প্রতিমন্ত্রী হিসেবে রয়েছেন। আমি হতাশ হতে বারণ করি। এবং শান্তনু ঠাকুর সেই জাহাজের মন্ত্রী আছেন, বা নিশ্চয়ই উনি পোর্টেও ব্যাপারটা দেখবেন। আমি যে কথাগুলো বললাম আমি জানি না ওনার সব চ্যানেল শোনেন কিনা, বা ওনার কোনো চ্যানেল শোনার অভিজ্ঞতা আছে কিনা জানা নেই। কিন্তু অ্যাটলিস্ট পোর্ট নিয়ে উনি ভাববেন যে পোর্টটাকে কি করে রিভাইভ করা যায়। তাহলে কি আমি কর্মসংস্থান যদি দিতে চাই, কেউ যদি ভাবে আমাকে 2-4টে গভর্নমেন্ট চাকরি ঢুকিয়ে দেবো নিজের পার্টির ছেলে, এটা ভুল ধারণা। আমি যদি এই ধরনের যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারাল একদম ফোকাল এলাকা আছে, হ্যাঁ সেইগুলোতে, প্রাইমারি এলাকা, সেইগুলো যদি আমি ডেভেলপ করতে পারি, বুঝেছেন, প্রচুর লোকের চাকরি হওয়ার সম্ভাবনা আছে। আমি দেখুন হতাশ হতে বারণ করবো, আশা করতে বলবো। এবং শুধু আশা করলে তো হবে না, এরা যদি কাজ করে দেখাবেন। আমরা তো গত মোদী সরকার যখন প্রথম এলেন 2014 সালে 100 দিনের কি কাজ হ্যান ত্যান এগুলো আমরা দেখেছিলাম। এখনো আমরা দেখার সুযোগ পাবো। যে এইটুকুনি বাঙালির আশা, যে আমাদের অতীতের যে ব্যাপারটা, বাঙালি এমপিরা যে বিরাট কিছু করেছেন সেটা দেখা যায়নি। অনেকে তাদের বিজ্ঞতা প্রমাণ রেখেছেন, কিন্তু বাংলা মানুষ সেভাবে কিছু পায়নি। বাংলার মানুষ কিছু পেতে চায়, যে টাকা আটকে আছে একদম সেটাও তারা পেতে চায়। একদম একদম এবং আমরা সেটাই দেখবো। হ্যাঁ, একদম আমাদেরও সেটাই আশা, কিন্তু কতগুলো আশা রয়েছে। যেটা হচ্ছে প্রধানমন্ত্রী এখানে এসে একটা কথা বলেছিলেন যে তিনি কলকাতাকে দক্ষিণ এশিয়ার একটা বিজনেস হাব তৈরির কথা বলেছেন। আমরা আশা করব যে সত্যি সত্যি যদি সেটা হয় এবং করা যায়। প্রধানমন্ত্রী বলেছেন আমরা কলকাতাবাসী হিসেবে গর্বিত, কারণ তিনি তো আমাদেরও মন্ত্রী। আমি কোনো দল মত নির্বিশেষে বলছি, সকলকে বলছি যে এইটা যদি হয় যে সত্যি সত্যি দক্ষিণ এশিয়ার একটা বিজনেস হাব কলকাতা এবং গুয়াহাটি তিনি বলছিলেন, এবং এই পুরো নর্থ ইস্টের এই জায়গাটাকে ব্যবহার করবেন, সেটা একটা তো খুব বড়। সেই সঙ্গে যে প্রকল্পগুলো আছে, মানে আমাদের ইস্ট ওয়েস্ট মেট্রো থেকে শুরু করে যে প্রকল্পগুলো, পরিবহনের যে প্রকল্প এবং ন্যাশনাল হাইওয়ে, এগুলো যদি সম্পূর্ণ ঠিকঠাক মতো হয়, এই বাংলার কিন্তু যে পরিকাঠামো, একটা পরিকাঠামো, শিল্পের পরিকাঠামো, সেটা যেমন একদিকে হবে, তেমন অন্যদিকে আরেকটা জিনিস, সেদিন আমাদের এই কলকাতাতেই যে হাইড রোড আছে, সে হাইড রোডের উপর দিয়ে যাওয়ার সময় দেখছিলাম একজন বলছিলেন যে 30 বছর তিনি চাকরি করছেন, এবং সত্যি সত্যি পোর্টের প্রচুর জমি, প্রচুর বাড়ি যেগুলো ভেঙে পড়ে রয়েছে, জায়গাটা রয়েছে আগে এখানে গমগম করতো, কোনো না কোনো কাজ, কোনো না কোনো মানে গোডাউন বা যাই হোক বিভিন্ন রকম কাজ হতো, সেগুলো সব বন্ধ। একমাত্র ব্রেথওয়েট ছাড়া এইখানে আর কোথাও কিছু নেই। কিছু চা গোডাউন রয়েছে, আর কিছু নেই। তো সেই জায়গাটা থেকে এই যে মানে পোর্টের যে একটা বড় ভূমিকা রয়েছে, আশা করব যে শান্তনু ঠাকুর তিনি দ্বিতীয়বার এই মন্ত্রিসভায় ঠাঁই পেয়েছেন এই বাংলা থেকে, যতটা সম্ভব তিনি হয়তো এই বাংলার জন্য সেই কাজটুকু করবেন। এবং সেই সঙ্গে যারা গেছেন সমস্ত সাংসদ একসঙ্গে বাংলার দাবির জন্য, যে অন্তত 100 দিনের টাকা এবং আবাস যোজনার টাকা, দুর্নীতি তো হয়েছে ঠিক আছে, কিন্তু যারা দুর্নীতি করেছে তাদের শাস্তি হোক, কিন্তু যারা কাজ করেছে তারাও যেন টাকা পাক, এটা যেন সমস্বরে সমস্ত দল একসঙ্গে বলে, এটাই আমাদের আশা। ধন্যবাদ রাজাদা, ধন্যবাদ আপনাদের। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।